নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাইজির মেয়ে। ভাগ্যান্বেষণে ঘুরিতে ঘুরিতে যেদিন লখনৌ পৌঁছিলাম, সেদিন ঘর হইতে আনা তহবিল কমিতে কমিতে একখানা নোটেরও নিচে আসিয়া পৌঁছিয়াছে। অথচ কাজকর্মের যে কোনোই ব্যবস্থা হয় নাই তাহা বলাই বাহুল্য। স্টেশনের পাশে ধর্মশালায় আশ্রয় লইলাম এবং নিজেই পাক করিয়া খাইতে লাগিলাম। কিন্তু ধর্মশালায় বড় জোর দিন ৮-১০ থাকিতে দিবে, তাহার পর কোথায় যাইব এই ভাবিয়া এক রাত্রিও ঘুমাইতে পারিলাম না। বাড়ি ফিরিবার কিংবা অন্যত্র যাইবার মতো খরচ আর নাই। শেষ পর্যন্ত হয় আত্মহত্যা, নয় ভিক্ষা, এই দুইয়ের একটা করিতে হইবে। এইরূপ যখন মনের ভাব, তখন সহসা একদিন যেন একটু আলোর রেখা দেখা গেল। কাইজারবাগে যে বাঙালি ভদ্রলোকের দোকানে গিয়া বসিতাম, তিনি একদিন বলিলেন, দেখুন, যদিও আপনার জন্য টিউশনি জোগাড় করতে পারি, তাতে আর কত আপনি পাবেন? বড়জোর 10টা টাকা। কি বা ঘর ভাড়া দেবেন, খাবেনই বা কি? তার চেয়ে একটা কাজ করুন না। বিস্মিত হইয়া মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিলাম, কি? একজন খুব বড় বাইজি আছে, তার হিসাবের খাতা লিখবার জন্য একটি লোক চাই। মানে ইনকাম ট্যাক্স ধরেছে আর কি। বাড়িতেই থাকতে দেবে, খেতে দেবে, গোটা 10 করে মাইনে দেবে। থাকুন না সেখানে। এই বিদেশে আর কে দেখতে যাচ্ছে যে আপনি বাইজির কাজ করছেন? আমি বলিলাম, বিলক্ষণ, দেখলেই বা আমার ক্ষতি কি? আমায় তো আর কেউ খেতে দেবে না। আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে আমি বেঁচে যাই। তিনি ঘাড় নাড়িয়া জবাব দিলেন, সে আর জোগাড় করা কি, আমাকেই লোক ঠিক করতে বলেছে। ইনকাম ট্যাক্সের বাবুর সঙ্গে ওর খাতির আছে খুব। তিনি নাকি বলেছেন যে যেমন তেমন একটা হিসেবের খাতা বার করতে পারলেই ট্যাক্সটা তিনি মাফ করে দেবেন। কাজ খুব ভারী নয়, তবে বিশ্বাসী লোক হওয়া দরকার। ভালো লোক চট করে তো বাইজির কাজ করতে চায় না। তবে আপনার খাওয়া দাওয়ার জন্য চিন্তা নেই, ভালো ব্রাহ্মণ মহারাজ আছে। আমি তাহার বাক্যস্রোতে বাধা দিয়া বলিলাম, ভালো মহারাজ না থাকলেও আমার কোনো আপত্তি নেই। বাইজি যদি নিজে রেঁধে দেয় তাহলেও নয়। খেতে না পেয়ে মরার চেয়ে বাইজির হাতের ভাত খাওয়া অনেক ভালো। তিনি তখন কহিলেন, বেশ তো, তাহলে আজই চলুন না। দোকান বন্ধ করে যাওয়ার সময় কথাবার্তা কয়ে যাই একেবারে। একবার আর চোখে নিজের বেশভূষার দিকে চাহিয়া লইয়া কহিলাম, স্বচ্ছন্দে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আজ মুন্সিজি খবর নিয়েছেন আরো কতদিন আমি ধর্মশালায় থাকব। তাহাই হইল। তারিণীবাবু দোকান বন্ধ করিয়া গোটা 9 সময় আমাকে সঙ্গে করিয়া যাত্রা করিলেন আমিনাবাদের দিকে। সেইখানেই বাইজির বাড়ি। বাইজির নাম শুনিলাম সত্যবাই। বয়স হইয়াছে প্রায় 40-এর কাছাকাছি। চরিত্র সম্বন্ধে বিশেষ কোনো বদনাম নাই, অন্তত এখন নাই। তবে একটি বছর 16-17 মেয়ে আছে। সেটি তাহার বিবাহিত স্বামীর কন্যা কিনা সে বিষয়ে ইতিহাস নীরব। অনেক ঘুরিয়া একটা গলির ভিতর একটা প্রকাণ্ড বাড়ির সম্মুখে গিয়া তারিণীবাবু থামিলেন। দারোয়ানকে প্রশ্ন করিলেন, বাইজি আছে? সে তাহাকে সেলাম করিয়া কহিল, আছেন, ওপরে চলে যান। সংকীর্ণ পাথরের সিঁড়ি দিয়া উপরে উঠিতে উঠিতে তারিণীবাবু কহিলেন, বাইজির সঙ্গে ভাব আমার অনেক দিনের। কলকাতা থেকে লোকজন এসে যখন গান শুনতে চায় তখন এখানেই নিয়ে আসি কিনা। বছরে অনেক টাকা পায়।
আমাকে ওপরে উঠতে গেলে আর এতলা দিতে হয় না। আমি অতি কষ্টে সেই খাড়া সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে উঠিতে মৃদুকণ্ঠে তাহার গৌরব বৃদ্ধিকর ২-৪টি কথা কি কহিয়াছিলাম তাহা আজ আর স্মরণ নাই, তবে তিনি তাহাতে পুলকিত হইয়াছিলেন। উপরে উঠিয়াই ঠিক সামনে প্রকাণ্ড একখানি ঘর। ঘরের মহার্ঘ শয্যা ও অসংখ্য ঝাড়ের আলোগুলি যেন সগৌরবে অধিকারিণীর ঐশ্বর্য ঘোষণা করিতেছে। আমি সেই বিলাস সজ্জার মধ্যে একান্ত অসঙ্গতির মতো একপাশে গিয়া দাঁড়াইলাম। তারিণীবাবু কিন্তু সরবে বাইজির সঙ্গে রসিকতা করিতে করিতে ঢালা ফরাসের উপরে বসিয়া পড়িলেন। বাইজি সারেঙ্গীর সহিত বোধ করিবা রেওয়াজি করিতেছিল। ইঙ্গিতে তাহাকে নিরস্ত হইতে বলিয়া আমাদের দুইজনকেই সেলাম করিল। বাইজির বয়স ৪০ কেন, হয়তো বেশিই হইয়াছে, কিন্তু সে কথা তাহার মুখের দিকে চাহিয়া সহসা বোঝা কঠিন। তাহার সুরমা দেওয়া চোখের যৌবন চঞ্চলতা তখনও যেন ঘোচে নাই, তখনও তাহাতে বিজলি খেলে। বাইজি যে বাংলা জানে তাহাই সপ্রমাণ করিবার জন্য ভাঙা বাংলাতেই তারিণীবাবুর সঙ্গে আলাপ জুড়িয়া দিল। তারপর তারিণীবাবু কি মনে করে, বৈঠিয়ে বাবুজি, এ আপনারই বাড়ি মনে করবেন। তারিণীবাবু তখন সংক্ষেপে আমার পরিচয় দিয়া কহিলেন, বাবুজি তোমার হিসেব লিখতে রাজি হলেন যখন, তখন আর দেরি না করে আজই নিয়ে এলুম। এখন তোমরা কথাবার্তা ঠিক করে নাও। বাইজি চমৎকার হাসিয়া আর এক দফা সেলাম করিল, তারপর কহিল, কথাবার্তা আর তো কিছু ঠিক করার নেই, সে তো আপনি সব কয়েই এসেছেন। আমি আজ রাত্রে বাবুজির ঘর ঠিক করে রেখে দেব, কাল ভোরবেলাতেই আপনি আসবেন। তারপর আবার কি ভাবিয়া কহিল, আপনি নতুন মানুষ, হয়তো বাড়ি চিনতে পারবেন না, নয়তো লজ্জা পাবেন, তার চেয়ে আমি লোক পাঠাবো ধর্মশালায়, সে সঙ্গে করে আনবে আপনাকে, কেমন? তাহার বিবেচনায় খুশি হইলাম। কহিলাম, আচ্ছা তাই হবে, আমি ভোরবেলাতেই তৈরি হয়ে থাকব। তাহার পর অল্পক্ষণ একটু গল্পগুজবের পর তারিণীবাবু গোটা 2 পান মুখে পুরিয়া এবং আর গোটা 2 ভবিষ্যতের জন্য সংগ্রহ করিয়া উঠিয়া পড়িলেন। বাহিরে আসিয়া কহিলেন, বাইজি লোক ভালো, আপনার অসুবিধা হওয়ার কথা নয়। আর সে যাই হোক, আমি ভালো টিউশনি বা চাকরিরও চেষ্টায় রইলুম, একটা ব্যবস্থা হলে ছেড়ে দিতে কতক্ষণ। লাটুস রোডের মোড় পর্যন্ত তাহার সঙ্গে হাঁটিয়া গিয়া বিদায় লইলাম। এই নির্বান্ধব স্থানে একজন অপরিচিত দরিদ্রের জন্য তিনি যাহা করিলেন তাহার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার ছিল না। তবুও যতটা সম্ভব ধন্যবাদ জানাইয়া ফিরিয়া আসিলাম আমার ধর্মশালার ঘরে এবং বাতি জ্বালিয়া দেশে চিঠি লিখিতে বসিলাম। জিনিসপত্র তো ভারী, হালকা একটা বিছানা আর ছোট একটা ব্যাগ, গুছাইয়া লইতে কিছুমাত্র দেরি হয় না। বাইজির লোকও আসিয়া উপস্থিত হইল প্রত্যুষে। কোনো মতে স্নান সারিয়া ভিজা কাপড় হাতে করিয়াই তাহার সঙ্গে বাহির হইয়া পড়িলাম। বাইজি তাহার টাঙ্গা পর্যন্ত পাঠাইয়া দিয়াছিল, সুতরাং নির্বিঘ্নে আমিনাবাদ পৌঁছিতে বিলম্ব হইল না। সিঁড়ির মুখেই বাইজি অপেক্ষা করিতেছিল। সে হিন্দু, এবার হিন্দু মতেই নমস্কার করিয়া অভ্যর্থনা করিল, আসুন বাবুজি। তাহার পর নিজে আমার সঙ্গে গিয়া দ্বিতলে যে ঘরে আমার থাকিবার ব্যবস্থা হইয়াছিল সেই ঘরে পৌঁছাইয়া দিল। হিন্দুস্থানি পছন্দের ঘর, তবুও ঘরটি অপেক্ষাকৃত ভালো। জানালার ধারে খাটিয়া পাতা, একপাশে চেয়ার টেবিল, খাতা কাগজ কলম,
সমস্ত পরিপাটি করিয়া টেবিলের উপর সাজানো। আমি স্নান করিয়া আসিয়াছি কিনা জিজ্ঞাসা করিয়া নিজেই আমার ভিজা কাপড় লইয়া চলিয়া গেল এবং পরক্ষণেই মহারাজকে দিয়া ক্ষীরের বরফি ও গরম দুধ পাঠাইয়া দিল। মনে মনে তারিণী বাবুকে আর এক দফা ধন্যবাদ দিয়া বহুদিন পরে প্রভাতী জলযোগ করিতে বসিলাম। জলযোগ ও বিশ্রামের পর আবার বাইজি আসিল। টাকা করি তাহার যথেষ্ট, কিন্তু কোনো প্রকার হিসাব নাই। আগাগোড়া বছর ৩-৪-এর হিসাব মন গড়া তৈয়ারি করিতে হইবে এবং তাহাতে দেখাইতে হইবে যে মুজরোর সংখ্যা কম, অথচ কর্মচারীদের বেতন এবং রাহা খরচ এতই বেশি যে লাভ খুব সামান্য থাকে। বাইজি দেখিলাম মধুভাষিনী শুধু নয়, অত্যন্ত স্পষ্টভাষিনী। তাহার যাহা বক্তব্য খুব অল্প কথায় পরিষ্কার বুঝাইয়া দিল। আমিও কাজ বুঝিয়া লইয়া তখনই খাতাপত্র লইয়া বসিয়া গেলাম। হিসাব লিখিবার মতো পুরাতন খাতাও সংগ্রহ করা আছে, শুধু আরম্ভ করিলেই হয়। একটা বাজে কাগজে সবেমাত্র একটা খসড়ার পত্তন করিয়াছি, এমন সময় সহসা পিছনে অলঙ্কার সিঞ্জিনী শুনিয়া ফিরিয়া দেখিলাম দ্বার প্রান্তে অপরূপ রূপসী একটি কিশোরী দাঁড়াইয়া আছে। দুই ধারের কপাটে হাত দিয়া সে যেন ফ্রেমে বাঁধা ছবির মতো দাঁড়াইয়াছিল। অকস্মাৎ আমার সহিত চোখাচোখি হইতেই সে হাসিয়া লুটাইয়া পড়িল, যেন অদ্ভুত হাস্যকর কিছু দেখিয়াছে। এইভাবে হাসিতে হাসিতেই সে আবার ছুটিয়া বাহির হইয়া গেল। মুহূর্ত কয়েক বোধ হয় সে স্থির হইয়া দাঁড়াইয়াছিল, কিন্তু তাহারই মধ্যে যে রূপের ছবি আমার চোখে পড়িয়াছিল তাহার রেশ রহিল অনেকক্ষণ ধরিয়া। তাহার কুন্তলের সুরভি ও আতরের গন্ধ ঘুরিয়া ফিরিয়া আমার নাকে আসিয়া বার বার সেই অপরূপ দৃশ্যের কথা স্মরণ করাইয়া দিতে লাগিল। কিছুক্ষণ যেন আর কাজে মন বসিল না। আমার স্থূল দেহের জন্য চিরকালেই ঘরে ও বাহিরে যথেষ্ট উপহাস সহিতে হইয়াছে, সুতরাং এই কিশোরীর হাসি আমার কাছে আশ্চর্যও মনে হইল না, আঘাতও করিল না। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি বাপ মা পর্যন্ত আমার মেদবহুল দেহের কথা জীবনের প্রতি মুহূর্তে স্মরণ করাইয়া দিয়াছেন, হাসিয়াছেন। বন্ধুবান্ধবরা কেহ কেহ স্কুল ছাড়িবার পরই, কেহ বা গোপ উঠিবার সঙ্গে সঙ্গেই রোমান্স করিতে শুরু করিয়াছে, কিন্তু তাহারা বরাবর এমনভাবেই কথা কহিয়াছে যেন কোনো কিছু রোমান্স করা আমার পক্ষে একেবারেই অসম্ভব, এবং সে ওই মেয়েদের জন্য। আমিও তাহাদের কথা বারবার শুনিতে শুনিতে একরকম মানিয়াই লইয়াছি যে কোনো দিনই কোনো তরুণীর মানস কুসুম আমাকে দেখিয়া বিকশিত হইতে পারে না। ক্রমশ সেটা আন্তরিক বিশ্বাসেই দাঁড়াইয়া গিয়াছে। সুতরাং উহাকে হাসিতে দেখিয়া বিচলিত হইব কেন? দ্বিপ্রহরে ভোজনের সময় স্বয়ং গৃহস্বামিনী আমাকে ডাকিতে আসিলেন এবং নিজে বসিয়া থাকিয়া তদারক করিতে লাগিলেন। সরু চালের ভাত, ডাল, কুমড়ার তরকারি, চাটনি, দধি ও মিষ্টান্ন, ভোজ্যের তালিকা এই। কিন্তু বাইজির আগ্রহ ও অনুরোধে যেন আহারের সময় বার বার চোখের জল আসিয়া পড়িতে লাগিল। ভাবিতে লাগিলাম যে বাংলাও নাই, বিহারও নাই, মায়ের জাতি রহিয়াছেন সারা ভারত জুড়িয়া। আহার প্রায় শেষ হইয়া আসিয়াছে। সহসা বাইজি কহিলেন, আমার মেয়েকে দেখেননি বোধহয় বাবুজি। জানকী, এই জানকী। দমকা হাওয়ার মতো সেই পূর্ব পরিচিতা কিশোরীটি ঘরে ঢুকিয়া সহসা স্থির হইয়া দাঁড়াইয়া গেল। তাহার পরই শুরু হইল তাহার সেই অকারণ উচ্ছ্বসিত হাসি। বাইজি সস্নেহ তিরস্কার করিয়া কহিল,
অত হাসছিস কেন শুধু শুধু? তাহার পর আমাকে কহিল, মেয়েটা আমার একেবারেই পাগল বাবু, কিচ্ছু বুদ্ধি নেই। জানকী হাসি থামাইয়া প্রশ্ন করিল, বাবুজি, তোমার ওজন কত? ঠিক বাঁশির মতো কণ্ঠস্বর। মুহূর্ত মধ্যে যেন মনে হইল সারা দেহে একটা আনন্দের হিল্লোল খেলিয়া গেল। কিন্তু মুখ যথাসম্ভব গম্ভীর করিয়াই জবাব দিলাম, 2 মণ 10। বিস্ময়ে তাহার চোখ দুটি আরো ডাগর হইয়া উঠিল। পরক্ষণেই অবিশ্বাসের ভঙ্গিতে কহিল, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো বাবুজি? আমি কহিলাম, ওজন করে দেখো। আবার সে কুলকুল করিয়া হাসিতে শুরু করিল। তাহার মা এবার সত্য সত্যই তিরস্কার করিয়া কহিলেন, কি অসভ্য হচ্ছিস দিন দিন জানকী, বাবুজি কি মনে করবেন বলতো? ভদ্রলোকের মতো কথা কইতে জানিস নে? আমি বরং ব্যস্ত হইয়া প্রতিবাদ করিলাম। জানকী কিছুমাত্র অভদ্রতা করে নাই তাহাই প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু দেখিলাম জানকী না তাহার মায়ের তিরস্কারে না আমার আশ্বাসে কিছুতেই কর্ণপাত করিল না, হাসিতে হাসিতে চলিয়া গেল। এইবার শুরু হইল তাহার উপদ্রব। কারণে অকারণে যখন তখন আমার ঘরে উঁকি মারিয়া হাসিয়া অদ্ভুত প্রশ্ন করিয়া আমাকে অস্থির করিয়া তুলিল। তাহার মা জানিতে পারিলে তিরস্কার করিত, কিন্তু সে সবই ভস্যে ঘি ঢালা। ঝর্ণার জলের মতোই তাহার স্বভাব, লঘু ও চঞ্চল, এবং প্রায় সেই রকমই উদ্দাম, বাধা স্বীকার করে না। বয়স তখন তাহার বোধ করি 17 হইবে। 18 হওয়াও বিচিত্র নয়, কিন্তু সে বয়স তখনও তাহার মনে যৌবন আনিতে পারে নাই। শিশুর মতো সরল মুখের দিকে চাহিয়া তাহার বয়সটাকে আর সম্ভব বলিয়া স্বীকার করা যায় না। হাসি বোধ করি তাহার অকারণেই পাইত। কখনো আমার দৈহিক স্থূলতা, কখনো আমার মাতৃভাষা, কখনো বা আমার চলিবার ধরন তাহার উপহাসের উপলক্ষ হইত। একটা কিছু ছুতা করিয়া তাহার হাসিয়া লুটাইয়া পড়া চাই। একদিন বলিত, বাবুজি, গান গাও, হিন্দি নয়, একটা বাংলা গান গাও। আমি সবিনয়ে বোঝাইবার চেষ্টা করিতাম যে সঙ্গীত বিদ্যা আমার আজও আয়ত্ত হয় নাই। সে তাহাতেও হাসি চাপিতে পারিত না। তাহার সেই চঞ্চল আয়ত চোখের হাসি ক্রমশ কি এক দুর্নিবার মোহজাল যেন আমার চারদিকে সৃষ্টি করিয়া তুলিল। কিছুক্ষণ না দেখিলে মন খারাপ হইত, কাজে মন বসিত না। কিন্তু সে শিশুর প্রতি স্নেহ মাত্র, তাহা কলঙ্কিত মনের বাসনালোলুপ স্নেহ নয়। একদিন সহসা সে কোথা হইতে একখানা ফার্স্ট বুক আনিয়া আমার খাটিয়ায় বসিয়া পড়িয়া কহিল, বাবুজি, আমি তোমার কাছে পড়ব, আমায় ইংরেজি শেখাতে হবে। প্রথমটা আমি বিপন্ন বোধ করিলাম। ভয় হইল যে হয়তো গৃহস্বামিনী মন্দ কিছু ভাবিতে পারেন। কিন্তু উপায় কি? ভয়ে ভয়েই পড়াইতে হইল। মধ্যাহ্ন ভোজনের সময় বাইজিকে জানকীর নূতন খেয়ালের কথা জানাইলাম। বাইজির মুখ কিন্তু সে সংবাদে উজ্জ্বল হইয়া উঠিল। সে হাত জোড় করিয়া কহিল, বাবুজি, যদি দয়া করে ওকে পড়াতে পারো তাহলে আমার বড় উপকার করা হবে। কত মাস্টার রেখেছি, পাগলিকে কেউ পড়াতে পারেনি। ও যদি নিজেই তোমার কাছে পড়ে তবে সে আমার ভাগ্যের কথা। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। জানকীর পাঠে কিন্তু একটুও অবহেলা দেখিলাম না।
বরং নূতন খেলায় যেমন ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করে, তেমনি আগ্রহের সহিত 2 বেলা বই ও স্লেট লইয়া পড়িতে শুরু করিল। এমনি করিয়া আমাদের স্নেহের সম্পর্কটা একটু একটু করিয়া ঘনিষ্ঠ হইয়া উঠিতে লাগিল। 4-5 মাস এইভাবেই কাটিল। মেয়েকে পড়ানোর জন্য বাইজি বেতন বৃদ্ধি করিয়া 20 টাকা করিয়া দিয়াছে। যত্নেরও ত্রুটি নাই, সুতরাং ভালোই আছি বলিতে হইবে। তারিণীবাবুও আমার নূতন টিউশনির চেষ্টা দেখেন নাই। সত্য কথা বলিতে কি, আমিও আর তাগাদা দিই নাই। সুদীর্ঘ দিনরাত্রি আমার যেন নেশার মধ্য দিয়া কাটিতেছিল। জানকীরই শুধু যে আমার কাছে পড়িতে ভালো লাগিল তাহা নয়, আমারও তাহাকে পড়াইতে অত্যন্ত ভালো লাগিল। তাহার মেধা যে অসাধারণ তাহা মন দিয়া পড়িতে শুরু করিবার পরেই বোঝা গিয়াছিল। সে তাহার ডাগর ও উজ্জ্বল আঁখি মেলিয়া আমার মুখের দিকে চাহিয়া বসিয়া থাকিত। আমি মনের উৎসাহে তাহাকে দেশ বিদেশ জ্ঞান বিজ্ঞানের কত কথা বলিয়া যাইতাম। ফলে এক একদিন পড়ার সময় 3-4 ঘণ্টায় পর্যবসিত হইত। একদিন তাহার মায়েরই অনুরোধে তাহাকে সঙ্গে করিয়া বায়োস্কোপ দেখিতে গেলাম। কিন্তু ঘণ্টাখানেক দেখিবার পরই সহসা সে উঠিয়া দাঁড়াইয়া কহিল, বাবুজি বাড়ি চলো, আর ভালো লাগছে না। আমি বিস্মিত হইলাম, বোঝাইবার চেষ্টা করিলাম, কিন্তু সে জেদ ধরিয়া কহিল, বাড়ি যাইব। অগত্যা ফিরিয়া আসিলাম। বাইজি গিয়াছিল মুজরোয়, সুতরাং কেহ কারণও জিজ্ঞাসা করিল না। ফিরিয়া নিজের ঘরে বিশ্রামের জোগাড় করিতেছি, এমন সময় সে বইপত্র লইয়া হাজির হইল। পড়িবে। তাহাকে পড়াইতে বসিয়া মনে মনে এই সত্যকেই স্বীকার করিতে হইল যে আমারও মন ঠিক এই ব্যাপারটিকেই কামনা করিতেছিল। এতক্ষণ বুঝিতে পারি নাই। শঙ্কিত হইয়া উঠিলাম। তবুও সুখেই ছিলাম, কিন্তু সে সুখ অদৃষ্টে সহিল না। কেমন করিয়া তাহাই বলি। একদিন অপরাহ্নে জানকী আসিয়া বলিল, বাবুজি চলো বেড়াতে যাই। আমি কি জানি কেন খুশি হইয়া উঠিলাম। দ্বিরুক্তি না করিয়া কহিলাম, মাকে জিজ্ঞাসা করেছ? ঘাড় নাড়িয়া বেনি দোলাইয়া সে কহিল, করেছি। যাবে তো ওঠো শিগগির। জামাটা গায়ে দিয়া বাহির হইয়া পড়িলাম। জানকী ইতিমধ্যেই দারোয়ানকে দিয়া একটা টাঙা আনাইয়াছিল, তাহাতে চড়িয়া আমরা যাত্রা করিলাম গোমতীর সেই বিখ্যাত ও প্রাচীন লৌহ সেতুর দিকে। পথে সে একটি কথাও কহিল না, শুধু কেমন যেন একটু উদাসভাবে রাস্তার দিকে চাহিয়া বসিয়া রহিল। টাঙ্গা যখন পুলের উপর দিয়া ওপারে যাইবার সংকল্প করিতেছে, তখন সে সহসা টাঙ্গা থামাইতে বলিল। তারপর একেবারে নামিয়া পড়িয়া কহিল, ওকে বিদায় করে দাও, আমরা নদীর ধারে হাঁটব। সেটা শ্রাবণের শেষ, গরম তখন বেজায়। সুতরাং আমি আর বেশি কথা না কহিয়া তাহার প্রস্তাবে রাজি হইয়া গেলাম। টাঙ্গাওয়ালাকে ভাড়া চুকাইয়া দিয়া পুলের পাশ দিয়া নামিয়া পড়িলাম নদীর চড়ায়। সূর্যদেব তখন পাটে বসিয়াছেন, কিন্তু অন্ধকারের তখনও অনেক দেরি। নিশ্চিন্তে ও নির্ভয়ে আমরা সেই ক্ষীণ স্রোতার বালুচরের উপর দিয়া হাঁটিতে লাগিলাম, জানকীর ইচ্ছানুযায়ী ছত্রমঞ্জিলের দিকে। কোথাও তখন পল্লীবাসিনীরা মাথায় করিয়া খালি কলস বহিয়া জল লইতে আসিতেছে, কোথাও বা রজকিনীরা ঘরে যাইবার উদ্দেশ্যে শুষ্ক কাপড় সংগ্রহে মন দিয়াছে। কিন্তু যতই আমরা ছত্রমঞ্জিলের কাছাকাছি যাইতে লাগিলাম, নদীতট ততই জনবিরল হইয়া উঠিতে লাগিল।
এবং কাঁটা বনের সংখ্যাও ততই বাড়িতে লাগিল। আমরা সন্তর্পণে কাঁটা বন বাঁচাইয়া তবুও চলিতে লাগিলাম। জানকীর অন্যমনস্ক মুখের দিকে চাহিয়া আমার যেন মনে হইল তাহার সেদিন থামিবার ইচ্ছা মোটেই নাই, কেবলই চলিতে চায়। বহুক্ষণ আমরা কেহই কথা বলি নাই, কিন্তু ছত্রমঞ্জিলের পিছনে পৌঁছিয়া আমি ফিরিয়া দাঁড়াইলাম। কহিলাম, এইবার ফেরা যাক জানকী, সন্ধে হল। সে সহসা আমার হাতটা ধরিয়া অত্যন্ত মৃদুস্বরে কহিল, একটু দাঁড়াও বাবুজি। আমি বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিলাম। দিনের আলো তখন একেবারেই ম্লান হইয়া আসিয়াছে, তবুও সেই অস্পষ্ট আলোতেই নজরে পড়িল তাহার মুখে সুগভীর ক্লান্তির চিহ্ন। মনে হইল এ তো সে জানকী নয়, এ যেন আর কেহ। শঙ্কাকুল কণ্ঠে প্রশ্ন করিলাম, তুমি কি থকে গেছ জানকী? সে শুধু ঘাড় নাড়িয়া কথাটা স্বীকার করিল। তারপর সহসা আর একটু কাছে আসিয়া দুই হাতে আমার বাহুমূল ধরিয়া আমার উপরে সম্পূর্ণরূপে ভার দিয়া কাঁধে মাথা রাখিল। তন্নি কিশোরীর লঘু দেহভার, কিন্তু নিমেষের জন্য যেন আমার দেহ দুর্বল হইয়া আসিল। পরক্ষণেই প্রাণপণে আত্মসংবরণ করিয়া লইলাম, কিন্তু প্রথম স্পর্শেই যে বিদ্যুৎ আমার দেহে খেলিয়াছিল তাহার আঘাত যেন অন্তরে অনেকক্ষণ ধরিয়া বাজিতে লাগিল। ক্রমে তাহার রেশ একটা মৃদু পুলকানুভূতিতে ধীরে ধীরে মিলাইয়া গেল। মিনিটের পর মিনিট কাটিল, আধ ঘণ্টা, 1 ঘণ্টা। দুজনে ঠিক তেমনি স্থিরভাবে দাঁড়াইয়া রহিলাম। তাহার ললাটে সেদে আমার কাঁধের জামা ভিজিয়া উঠিল। কুন্তলের সুরভি বাতাসে ঘুরিয়া ফিরিয়া মৃদু আনন্দের মতো নাকে আসিতে লাগিল। শুধু এইটুকু। আমার হৃদস্পন্দনের সঙ্গে তাহার হৃদয় স্পন্দন মিলিয়া গিয়াছিল। সেই মিলিত হৃদয় স্পন্দনের অনুভূতি আর কাহাকেও বর্ণনা করিয়া বোঝানো যাইবে না। সেইটুকুই আমার চিরজীবনের সম্বল হইয়া আছে। কেহ কাহারও সহিত কথা কহি নাই, কিন্তু দুজনেরই মনের কথা সেই অন্ধকারে গোমতীর জলের উপর বোধহয় ফুটিয়া উঠিয়াছিল। আমি যে তাহাকে ভালোবাসি, তাহাকে কামনা করি, এ কথায় এতদিন পরে আজ যেন প্রথম বুঝিতে পারিলাম। আর জানকী, সেও যে আমায় ভালোবাসিয়াছে এ সত্য এই প্রথম চোখে পড়িল। কিন্তু সেদিনের সেই 1 ঘণ্টা সময়ের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যাহা ঘটিয়াছিল তাহা হইতেছে জানকীর পরিবর্তন। আজ সেও তাহার মনের ছবি প্রথম দেখিল, প্রথম তাহার অন্তরের সহিত তাহার পরিচয় ঘটিল। ছিল শিশু, সেই অল্প সময়ের মধ্যে রূপান্তরিত হইল যুবতীতে। ঘণ্টাখানেক পরে সে অত্যন্ত মৃদু একটি দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, চলো এইবার বাড়ি যাই। কিন্তু আশ্চর্য এই যে কামনার যে দুঃখ তাহা আমরা দুজনে কেহই অনুভব করি নাই। যেন পরিপূর্ণ আনন্দে দুজনেরই মন ভরিয়া উঠিয়াছিল। গতি সেই মতোই লঘু হইয়া উঠিল। আমরা খোলাখুলি নিজেদের কথা পরস্পরের কাছে স্বীকার করিতে পারিয়াই যেন। যখন বাড়ি পৌঁছিলাম তখন বাইজি উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। আমরা আসিয়াছি এই খবর পৌঁছিতেই তাড়াতাড়ি বাহির হইয়া সিঁড়ির মুখে আসিয়া দাঁড়াইল। উজ্জ্বল আলোয় আসিতে প্রথম একটু লজ্জাবোধ করিলাম, কিন্তু তাহার আগেই লক্ষ্য করিলাম বাইজি যেন মেয়ের মুখের দিকে চাহিয়া
চমকিয়া উঠিল। বিস্মিত হইয়া ফিরিয়া দেখিলাম যে আশ্চর্য হইবারই কথা বটে। কি অদ্ভুত পরিবর্তন! তাহার মুখ এখনো আনন্দের আভায় উজ্জ্বল, কিন্তু তাহার মধ্য হইতে শিশুর মতো চপলতাটুকু একেবারে মুছিয়া গিয়াছে। এখন সে মূর্তি পরিণত রমণীর, বালিকার নয়। আমি পাশ কাটাইয়া নিজের ঘরে চলিয়া গেলাম। বাইজিও তখন কোনো কথা কহিল না, শুধু একবার প্রশ্ন করিল, এত রাত করলি কেন রে জানকী? জানকী তাহার স্বভাব বিরুদ্ধভাবে মাথা হেঁট করিয়া জবাব দিল, নদীর ধারে ঘুরছিলাম। সেই দিনই রাত্রে আহারাদির পর বাইজি আমাকে ঘরে ডাকিয়া লইয়া গেল। বুঝিলাম যে অন্ন উঠিল। ঘরে কপাট বন্ধ করিয়া বাইজি কহিল, বাবুজি বসো। বসিলাম। সে একটু ইতস্তত করিয়া কহিল, বাবুজি, তোমার মা আছে, দেশ ভূঁই আছে, ভাই বোনও আছে। তুমি এখানে চিরকাল কিছুতেই কাটাতে পারবে না, এ কথা মানো তো। পিছনে যে টান আছে, মৌন থাকিয়া তাহা মানিয়া লইলাম। সে কহিল, তুমি কালই দেশে চলে যাও বাবুজি, আমি তোমাকে একটুও দোষ দিচ্ছি না, কিন্তু এখানে থাকা আর তোমার পক্ষে নিরাপদ নয়। তুমি আমার যা উপকার করেছ তা ভুলবার নয়। যদি কখনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করো, সেই দিনই বুঝিয়ে দেব যে আমি ভুলিনি। তাহার পর আঁচল হইতে এক গোছা নোট বাহির করিয়া পায়ের কাছে রাখিয়া কহিল, এ আমার প্রণামী বাবুজি, নিতে তুমি কিছুমাত্র সংকোচ করো না। এই নিয়ে দেশে গিয়ে ব্যবসা শুরু করো, তোমার উন্নতি হবে। নোটের গোছাটি তুলিয়া লইয়া স্বপ্নাবিষ্টের মতো ঘরে চলিয়া আসিলাম। পরে গুনিয়া দেখিয়াছিলাম প্রায় 1000 টাকা, কিন্তু তখন কোনো কথা মনে ছিল না। অন্ধকারেই চুপ করিয়া বিছানার উপর আসিয়া বসিলাম। কি যে ভাবিতেছিলাম তাহা আজ মনে নাই, হয়তো স্পষ্ট কিছু ভাবিও নাই। শুধু জ্বরের মতো আচ্ছন্ন অবস্থায় বাহিরের দিকে চাহিয়া বসিয়াছিলাম। আজই ছাড়িয়া যাইতে হইবে, এখনই। শুধু এই কথাটাই বারবার বুকের মধ্যে কে বলিতেছিল। অনেকক্ষণ পরে একটা শাড়ির খসখসানিতে চমক ভাঙিল, কিন্তু তেমনি স্থির হইয়া বসিয়া রহিলাম। কে আসিল তাহা প্রাণের মধ্যেই অনুভব করিলাম। ফিরিয়া দেখিবার প্রয়োজনও ছিল না। সে নিঃশব্দ পদসঞ্চারে একেবারে আমার হাঁটুর উপর আসিয়া বসিয়া গলা জড়াইয়া কাঁধে মাথা রাখিল। বুঝিলাম সে কাঁদিতেছে, কিন্তু কোনো সান্ত্বনার কথাই বলিতে পারিলাম না। শুধু একটা হাত দিয়া তাহাকে বেষ্টন করিয়া রহিলাম। খানিকটা পরে সেই মাথা তুলিল, কহিল, ভালোই হলো বাবুজি, তোমাকে ধরে রাখতে পারতুম না। একদিন তুমি মায়া কাটিয়ে পালাতেই, তার চেয়ে এই ভালো হলো। আমি হিন্দুস্তানি বাইজির মেয়ে, তুমি বাঙালি ব্রাহ্মণ, তোমায় আমায় কত তফাৎ। তুমি আজই শেষ রাত্রে চলে যেও, কাল হয়তো আর ছেড়ে দিতে পারবো না। তাহার পর গলা হইতে মণিমুক্তা খচিত সোনার হার খুলিয়া আমার গলায় পরাইয়া দিয়া কহিল, আমার বড়মাল্য তোমায় পরিয়ে দিলুম, এ হার কখনো কাছছাড়া করো না। আর অনেক দিন পরে একবার তোমার জানকীকে দেখতে এসো, আমি তোমার অপেক্ষা করব। হয়তো তোমার চুলে তখন পাক ধরবে, আমার যৌবন যাবে ঘুচে, কিন্তু তবুও সেদিন আর একবার
আমরা বেড়াতে যাব ওই গোমতীর ধারে, আজকের মতো। সহসা সে উঠিয়া দাঁড়াইল। তারপর দুই হাতে আমার মাথা নিজের দিকে টানিয়া আনিয়া বয়োজ্যেষ্ঠাদের মতো অসীম স্নেহ ভরে আমার ললাটে অত্যন্ত লঘু একটি চুম্বন করিল। তাহার পরই, তবে আসি বাবুজি বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সেই মুহূর্তটুকুর জন্য আমার মনে হইল তাহার পদশব্দ সে ঘরের বাহিরে শুধু নয়, যেন আমার জীবনের বাহিরে চলিয়া যাইবার চেষ্টা করিতেছে। কিন্তু হায়, বৃথা বৃথা সে চেষ্টা। ঘণ্টাখানেকের মধ্যেই বাক্সটা গুছাইয়া লইয়া বাহির হইয়া পড়িলাম। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।